হর করে বমি করে বিছানা ভাসিয়ে দিলাম আমি, আর মাথা ঘুরে পড়ে গেলাম নিতুলের বুকের উপর। নিতুল এক হাতে আমায় জড়িয়ে ধরে অন্য হাতে আমার নাভি চেপে ধরলো, তবুও বমি কমছিল না। তখন দৌড়ে এলেন আমার শাশুড়ি, তার হাতে লেবু পাতা। তিনি সেই লেবু পাতা কোচলে আমার নাকের কাছে ধরলেন। বমিটা একটু কমে আসলো। শাশুড়ি বললেন, কি হয়েছে বৌমা? আমি শাশুড়িকে বললাম, হঠাৎ আমার মাথাটা ধরে গেছে আর বমি বমি ভাব লাগছে। আমার স্বামী নিতুল বলল, বিয়েতে অনেক খাটাখাটি হয়েছে তো, তাই হয়তো শরীরে চাপ দিচ্ছে। ঠিক আছে বৌমা, তাহলে তুমি রেস্ট করো। এ কথা বলে শাশুড়ি চলে আসলেন। পরের দিন সকালে দাঁত ব্রাশ করার সময় আবার শুরু হলো সেই হরহর করা বমি। অনেকক্ষণ বমি করার পর হঠাৎ কেমন যেন একটা ভুটকা গন্ধ নাকে লেগেই আছে। আমার শাশুড়ি মা এসব কিছু দেখে বেশ চিন্তিত হয়ে গেলেন। বিয়ের ৩-৪ দিনের মাথায় একটা মেয়ের এমন হবে কেন? তিনি আমাকে বললেন, চলো তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আমি আর কথা বাড়ালাম না, শাশুড়ির সাথে হাসপাতালের দিকে রওনা হলাম। ডাক্তার আমায় দেখে পরীক্ষা দিলেন। রিপোর্ট হাতে নিয়ে ডাক্তার বললেন আমার শাশুড়িকে, আপনার জন্য বিশেষ সুখবর আছে। আমার শাশুড়ি চোখ বড় বড় করে তাকিয়ে বললেন, কি সুখবর? ডাক্তার সাহেব তরুণ আর সুন্দর চেহারার ডাক্তার সাহেব মিষ্টি করে হেসে বললেন, আপনি দাদি হতে চলেছেন। আমার শাশুড়ি কথাটা শুনে মুখ আধার করে ফেললেন, আর আমার মাথা থেকে পা পর্যন্ত যেন মুহূর্তেই ঘেমে উঠল। ডাক্তার সাহেব আমাদের এমন অবস্থা দেখে বললেন, কি ব্যাপার, আপনারা দেখি সুসংবাদ পেয়ে অসন্তুষ্ট? আমার শাশুড়ি অতি কষ্টে হেসে বললেন, না না, খুশি হব না কেন, আজ আসি। তারপর ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে এলাম আমরা। বাইরে এসে জনশূন্য একটা জায়গায় আমার হাত ধরে টেনে নিয়ে গিয়ে আমার শাশুড়ি বললেন, তোর বাপ একটা ২ নম্বর জিনিস আমার বাড়িতে চালান করে দিয়েছে, এই জন্যই তো না চাইতে কত কি উপঢুকন দিয়ে দিল বিয়েতে। আমি তোকে আর আমার বাড়ি পর্যন্ত নেব না। বেশ্যা মেয়ে ছেলে, আমার ঘরের চৌকাট পেরোতে পারবে না। আমার হঠাৎ করে কান্না পেয়ে যাচ্ছিল, কারণ আমি আগে সতর্ক থাকা সত্ত্বেও এমন ভুল হয়ে গেছে। বাবা মাও তো এই ব্যাপারে কিছুই জানে না, জানে শুধু আমি আর নিতুল। এখন কি হবে? আমার শাশুড়ি বললেন, বাড়িতে গিয়ে তোর বাপ মাকে বল তুই যার সাথে শুয়ে পেট বড় করেছিস তার কাছে তোকে তুলে দিতে। শাশুড়ি এই কথা শুনে লজ্জা এবং ঘৃণায় আমার চোখ ফেটে জল এসে গেল। হঠাৎ মাথাটাও কেমন ঘুরে উঠলো, পেটে চক্কর দিয়ে শুরু হলো বমি। এমন ভাবে বমি হচ্ছে মনে হচ্ছিল যেন আমি এক্ষুনি মরে যাব। অনেকক্ষণ বমি করার পর একটু শান্ত হলাম। ভাবলাম, গতদিন আমার বমি শব্দ শুনে যে শাশুড়ি দৌড়ে লেবু পাতা নিয়ে আমার কাছে এসেছিল, সেই শাশুড়ি আমার বমি করার দৃশ্য দেখে যেন আজ মজা লুটছে। শাশুড়ি আমায় এক্ষুনি বাড়িতে চলে যেতে বলেছে। বাড়িতে গিয়ে আমি কি জানাবো বাবা মাকে? আমার শাশুড়ি আমায় এখানে রেখে কখন অদৃশ্য হয়ে গেছেন সে খেয়ালই করিনি আমি। তারপর আস্তে আস্তে হেঁটে আশেপাশে খুঁজেছি, কোথাও তিনি নেই। তাহলে তিনি আমায় এখানে রেখে বোধহয় বাড়িতেই ফিরে গেছেন। আমার মতো অসতীকে তিনি সাথে করে নিয়ে যাবেন কেন? কিন্তু আমার মাথা ঘুরতে লাগলো এই ভেবে যে আমি নিজেকে কি করে সতী প্রমাণ করব। তারপর রওনা দিলাম। হাঁটতে হাঁটতে একটা ইটের ঢালের উপরে বসলাম। ভাবতে লাগলাম, কোথায় যাব, কি করব। এমন সময় একটা ছেলে আমার শরীরের কাছে এসে নাক টেনে ঘ্রাণ শুকে নিয়ে বলল, এরে বাবা, এই তো অনেক দামি জিনিস রে। আমি বসা থেকে দাঁড়িয়ে গেলাম। ছেলেটা তখন আমার পিঠ টিপে দিয়ে বলল, একেবারে বালিশের মতো নরম। আমি ভয়ে কেঁপে উঠলাম, আপনি কে? তখন ছেলেটি বলল, ফিস কত রে তোর, ঘন্টায় কত নিস? আমি কেঁদে ফেললাম ভয়ে, আর বললাম, আমি ভালো মেয়ে ভাই, আমাকে যেতে দিন আপনি, আমি ওসব বাজে কাজে নেই। কথাটি বলে উঠে দাঁড়াতে চাইতেই লোকটা আমার পথ আঁকড়ে ধরলো আর বলল, ফিস বাড়াতে সবাই প্রথম প্রথম এমন বাহানা করে, কিন্তু তোকে ফিস টিস কিছুই দেব না আজ। বলেই ওই ছেলেটা আমার চুল টেনে ধরে আমার ঠোঁটে ঠোঁট ছোঁয়াতে চাইলো। আর তখন আমার এমন বমি শুরু হলো, বমিতে একেবারে ওই ছেলেটা সারা শরীর নষ্ট হয়ে গেল। ছেলেটা রাগান্বিত হয়ে আমার গায়ে হাত দেবে, এমন সময় দেখলাম ডাক্তার ইমতিয়াজ। ডাক্তার সাহেবকে দেখেই ছেলেটা পালিয়ে গেছে। তারপর ডাক্তার ইমতিয়াজ আমাকে নিয়ে হেঁটে হেঁটে গেল তার চেম্বারে। ডাক্তার ইমতিয়াজ আমায় বললেন, বসুন, আপনার ভাগ্য ভালো যে আমি আজ সাথে করে গাড়ি আনিনি। আরো ভাগ্য ভালো যে মনের শখে হেঁটে হেঁটে বাসায় ফিরছিলাম, নয়তো কে শুনতো আপনার এই করুণার্তনাদ। আমি বসলাম আর কাপা কাপা গলায় বললাম, আপনাকে ধন্যবাদ দেওয়ার ভাষা আমার জানা নেই। ডাক্তার ইমতিয়াজ মৃদু হাসলেন। হেসে তিনি এবার বললেন, আপনি ওখানে কিভাবে এলেন? আমি চুপ করে আছি, কি বলবো আর কিভাবে বলবো কিছুই বুঝতে পারছি না। আপনার শাশুড়ি মা কোথায়? ইনি আপনাকে এখানে একা রেখে চলে গেলেন কিভাবে? না মানে, ডাক্তার ইমতিয়াজ আমায় আশ্বস্ত করে বললেন, ভয় এবং সংকোচের কোনো প্রয়োজন নেই, আমি আপনার ভাইয়ের মতো, আপনি সব খুলে বলতে পারেন আমায়। এবার আমার খানিক সাহস হলো আর আমি তার কাছে সবকিছু খুলে বললাম। এই শুনে ডাক্তার ইমতিয়াজ মুখ ভার করে রাখলেন খানিক সময়, তারপর চট করে বললেন, নিতুলের নাম্বারটা দেন আমায়। নিতুলের নাম্বার আমার মুখস্থ। আমি ডাক্তার ইমতিয়াজের কাছে ওই নাম্বারটা বললাম। নিতুলকে ফোন দিলেন আর বললেন আমার বিপদের কথা। কিন্তু নিতুল বলল, ভাইয়া, আমি নিজেও খুব বিপদে আছি, মার কথার উপর কোনো কথা বলার কিংবা কিছু করার আমার সাহস নেই। নাতাশাকে বলুন সে আপাতত কদিন কোথাও সেটেল হোক, তারপর আমি দেখছি কি করা যায়। কি অদ্ভুত ধরনের কথা। আর নিতুল এমন করে বলতে পারলো কিভাবে? ডাক্তার ইমতিয়াজ আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, আপনি হলেন জগতের শ্রেষ্ঠ বোকাদের একজন। এমন কাপুরুষকে কেউ দুবার বিয়ে করে? আমি নিচের দিকে
দিকে তাকিয়ে আছি আর আমার চোখ থেকে টপ টপ করে জলের ফোঁটা গড়িয়ে পড়ছে গালের উপরে। ডাক্তার ইমতিয়াজ বললেন, আসুন আপনাকে আমি আপনার বাবা মার কাছে পৌঁছে দেই। আমি মনে করি শ্বশুর বাড়ি না গিয়ে আপনার বাবা মার বাড়িতে যাওয়াই উচিত। আমি প্রায় কাঁদো কাঁদো গলায় ডাক্তার ইমতিয়াজকে অনুনয় করে বললাম, বাবার কাছে গেলে ওনারা আমায় আস্ত রাখবেন না। যেহেতু ভুল করে ফেলেছি সেহেতু এই ভুল আমাকেই শোধরাতে হবে। আপাতত আমি কোথাও যেতে পারবো না। ডাক্তার ইমতিয়াজ বলল, গাছতলায় বসে থাকলে আর একটা নতুন ভুল করবেন। আগের কুকুরগুলোর চেয়েও হিংস্র কুকুর এই শহরে আছে। ওরা ঘুরছে খাবারের আশায়। আপনাকে একা পেলে শুনেই আমার শরীর কেঁপে উঠল। আমি আবারও দুঃখী মানুষের মতো ফ্যালফেল করে তাকিয়ে রইলাম ডাক্তার ইমতিয়াজের দিকে। ডাক্তার ইমতিয়াজ আমার দুঃখী চোখে দেখে বড় মায়া হলো। তাই তিনি বললেন, আসুন আমার সাথে আসুন। আমি কিছু জিজ্ঞেস করলাম না, কোথায় যাব আমরা। ডাক্তার ইমতিয়াজ আমাকে নিয়ে বেরিয়ে গেল। আমার শাশুড়ি বাসায় এসে আমার স্বামী নিতুলকে বলল, তুই কি জানিস তোর বউ গর্ভবতী? নিতুল সবকিছু জেনেও না জানার ভান করে বলল, এইসব কি বলছো মা? বিয়ে হয়েছে সবে মাত্র 3 দিন, তার ভেতরে গর্ভে বাচ্চা চলে আসলো, তাও আবার 3 মাসের। শাশুড়ি বলল, আমি জানতে চাচ্ছি এইসব বিষয়ে তুই কিছু জানিস কিনা। নিতুল বলল, আমার মনে হয় তোমাদের বৌমার চরিত্রে সমস্যা আছে। কিছুক্ষণ আগে আমাকে ডাক্তার ইমতিয়াজ ফোন করলো। এবার মা ছেলে কি যেন একটা পরিকল্পনা করে দুজনে হাসাহাসি করতে লাগলো। পরের দিন বিকেলবেলা আমি আর ডাক্তার ইমতিয়াজ বসে বসে পরিকল্পনা করছিলাম কিভাবে বাবা মার কাছে ফিরে যাব, তাদের কাছে গিয়ে কি বলবো। আর তখন হঠাৎ করে কেউ দরজার কড়া নাড়ে। দরজা খুলতেই আমি মুহূর্তে স্তিমিত হয়ে পড়ি। নিতুল আর ওর মা এসেছে, সঙ্গে একজন পুলিশ অফিসার। ইমতিয়াজ বললেন, আপনারা? দারোগা তার গমগমে গলায় বললেন, আপনার নামে অভিযোগ আছে। নিতুল সাহেবের স্ত্রীকে আপনি অপহরণ করেছেন। মানেটা আদালত বুঝাবে। আপনাকে এখন আমাদের সাথে থানায় যেতে হবে। আমি তখন পুলিশের সামনে দাঁড়িয়ে বললাম, না, ইমতিয়াজ ভাইয়া তো আমায় অপহরণ করেনি। নিতুল মা বের করে দিয়েছিল আমাকে বাড়ি থেকে। তারপর আমি রাস্তায় বিপদে পড়েছি। তারপর ভাইয়া এসে উদ্ধার করলো। পরে আমি ভাইয়ার বাসায় উঠেছি। দারোগা আমায় ধমক দিয়ে বললেন, চুপ করুন আপনি। লজ্জা করে না নিজের পেটে সন্তান রেখে স্বামী ছেড়ে অন্য পুরুষের সাথে সে সময় কাটাতে? আমি নিতুলের চেহারা দিকে তাকাতেই তখন নিতুল চোরা হাসি হাসছিল। আমি স্পষ্ট দেখছি ইমতিয়াজ ভাই তখন দারোগার প্রতি রেগে গেলেন। তিনি বললেন, নাতাশাকে নিয়ে একটাও মন্দ কথা বলবেন না, ও আমার বোন হয়। নিতুলের মা তখন বলে উঠল, স্যার মিথ্যে বলছে ও। ভাই বোনের নাম করে দুজনের প্রেমের সম্পর্ক। নিতুলও তার মায়ের সাথে যোগ দিল। পুলিশ ডাক্তার ইমতিয়াজকে বাসা থেকে বের করে নিয়ে গেলেন। আমি কান্না করতে লাগলাম। নিরপরাধ একটা মানুষ আমার জন্য এত কষ্ট পাচ্ছে, জেলে যাচ্ছে, ভাবতেই নিজের প্রতি কেমন ঘৃণা হচ্ছে। কিন্তু আমি কি করব এখন? আমি দৌড়ে ভেতরে রুমে চলে গেলাম। তারপর নিতুল আমার পেছনে পেছনে গেল। আমার হাত টেনে ধরে বলল, আসো। আমি ওর থেকে হাত ছাড়িয়ে নিতে চেয়েও পারলাম না। তারপর ওর দিকে এবার ঘৃণার চোখে তাকিয়ে বললাম, তুই আমার কি হোস যে তোর সাথে আমি যাব? কেন, তুই আমার স্ত্রী? আমি থু করে একদলা থুতু ওর মুখের উপর ছিটিয়ে দিয়ে বললাম, তুই আমার ছাই হোস। তোর সাথে আমার সব সম্পর্ক ছিন্ন করেই সেদিন আমি চলে এসেছি। নিতুল এবার আমার চুল টেনে ধরে বলল, বললেই হলো? তোর কথাই সব হবে? তোর বাবা মা এসে আগে বলুক, তাদের বলতে হবে কেন তোর ডিভোর্স প্রয়োজন। রাগে প্রচন্ড ভাবে কাঁপছি আমি। আমার ইচ্ছে করছে নিতুলকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছারকার করে দিতে, কিন্তু পারবো তো না আমি তার সাথে। নিতুলের মা এসে এবার বলল, মান সম্মান থাকতে ঘরে চলো বৌমা, মানুষ হাসিও না। আমি অট্ট হাসি হেসে বললাম, আপনার মান সম্মান আছে নাকি আবার? আমার মুখে এমন কথা শুনে নিতুলে প্রচন্ড রাগ পেয়ে গেল। সঙ্গে সঙ্গে সে আমার গালে জোরে একটা থাপ্পড় বসিয়ে দিল আর আমি মাটিতে পড়ে যাই। ব্যথায় কোকিয়ে উঠি, একেবারে মাটিতে গড়িয়ে পড়লাম। আমার চোখ তখন কেমন ঘন আধার হয়ে এলো। পৃথিবীকে মনে হলো এ যেন কোনো বৃহতাকার ফুটবল ঘুরছে। সেই ঘূর্ণিঝড়ের ভেতরে আটকে গেছি আমিও ঘুরছি। আমি কি করে রেহাই পাবো এই ঘূর্ণির কবল থেকে? কি সর্বনাশ! আমার সন্তানটা মিসক্যারেজ হয়ে গেল। তখন পৃথিবী ঘুরঘুর করে ঘুরছিল। তখন আমার পায়ের গোড়ালি বেয়ে তরল কিছু নামছে এমন টের পেয়ে হাত রাখলাম। তারপর হাতের তালুটা আবছা অন্ধকার চোখের সামনে আনতেই আমার মাথাটা আবারও চক্কর দিয়ে উঠলো। এত লাল টকটকে রক্ত, এই রক্তের সাথে মিশে আসছে আমার সারাটা জীবনের স্বপ্ন, আমার ভেঙে যাওয়া মাতৃত্ব। ব্যথায় কাতর হয়ে উঠছি আমি, একটু নড়তেও পারছি না। দাঁতে দাঁত লেগে আসছে আমার, আর কিছুই ঠিক মনে করতে পারছি না আমি। আর শুধু এটুকুই জানি, তখন আমার মাথার উপর ঠিক দ্বিপ্রহরের দিবাকরের তেজ, সেই তেজের নিচে জ্ঞান হারালাম আমি। এমন সময় কলিং বেলের শব্দ হলো। নিতুল ও তার মা গিয়ে দরজা খুলে দিল। দেখলো ডাক্তার ইমতিয়াজ আর পুলিশ। ডাক্তার দৌড়ে রুমের দিকে গেল। মা বলল, আবার কেন এসেছেন? আপনার প্রাপ্য তো আপনাকে দিয়েছি, একে থানায় দিয়ে রামধোলাই করুন। পুলিশ অফিসার বলল, আমার প্রাপ্য আমি বুঝে পেয়েছি, আইনের প্রাপ্য এবার বুঝিয়ে নেওয়ার জন্য
জন্য এসেছি। নিতুল বলল, কি বলতে চাচ্ছেন আপনি? তখন ডাক্তার ইমতিয়াজ এমন চিৎকার শুনে পুলিশ অফিসার মা ছেলেকে সাথে নিয়ে ভেতরে রুমে গেল। ডাক্তার বলল, দেখুন অফিসার দেখুন, এরা মা ছেলে মিলে আমার গর্ভবতী বোনটাকে কষ্ট দিয়ে মেরে ফেলেছে। সাথে সাথে পুলিশ অফিসার বলল, ইউ আর আন্ডার অ্যারেস্ট, আপনারা আমার সাথে থানায় চলুন। সম্মানিত দর্শক, অতিরিক্ত লোভ আর অতিরিক্ত বুদ্ধি বিপদ টেনে আনে, কথাটা আরেকবার প্রমাণ হয়ে গেল। পরিশেষে একটাই প্রার্থনা করি, ডাক্তার ইমতিয়াজের মতো লোক প্রতিটি ঘরে ঘরে হোক। গল্পটি কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। গল্পটি রচনা ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, ক্যামেরায় হানিফ।